আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। তবে এটা কিন্তু কলকাতার দক্ষিণেশ্বর মন্দির নয়, এটা হচ্ছে শান্তিপুরের দক্ষিণেশ্বর মন্দির। এই মন্দিরেই আছে বিভিন্ন দেবদেবতা ও মুনি ঋষিদের মূর্তি। তো চলো বন্ধুরা, এই মন্দিরটা আমরা ঘুরে দেখে নিই। নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। দেখছো আমার পেছনেই দক্ষিণেশ্বর মন্দির। তবে এটা কিন্তু কলকাতার দক্ষিণেশ্বর মন্দির নয়, এটা হচ্ছে শান্তিপুরের দক্ষিণেশ্বর মন্দির। এই শান্তিপুরের দক্ষিণেশ্বর মন্দির তোমরা কিভাবে আসবে, এই মন্দির কখন খোলা থাকে, সব কিছু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। আর এই মন্দিরটা পুরো আমি ঘুরে দেখাবো তোমাদেরকে। তোমরা তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি শান্তিপুরের উদ্দেশ্যে। সকাল 8:55 শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে চলে এসেছি আমি শান্তিপুর স্টেশনে। এই হচ্ছে শান্তিপুর জংশন স্টেশন। শান্তিপুর জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে এসেই সামনেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে টোটোয় উঠে বলতে হবে হরিপুর ভবতারিণী মন্দির যাব। টোটোর ভাড়া একটু বেশি চাইবে, তোমাদের একটু দরাদরি করে নিতে হবে। যেহেতু হরিপুরের দিকে কোনো টোটো বা অটো সেরকম চলাচল নেই, সেই কারণে তোমাদের এইখান থেকে টোটো রিজার্ভ করে যেতে হবে। যেহেতু আমি একা ছিলাম সেই কারণে টোটো রিজার্ভ করলাম না। টোটোয় রিজার্ভ ভাড়া চাইছিল 150 টাকা, 160 টাকা। তোমরা অনেকজন মিলে যদি আসো তাহলে তোমাদের সুবিধা হবে, একসঙ্গে 4-5 জন মিলে গেলে পুষিয়ে যাবে ব্যাপারটা। তো আমি একটা রিক্সা রিজার্ভ করে নিলাম। রিক্সায়ও ভাড়া কম চাইলো না, রিক্সায়ও 100 টাকা চাইলো। তো 100 টাকার বিনিময়ে আমি রিক্সায় উঠে পড়লাম। তো দেখলাম অনেক দিন রিক্সায় উঠিও না, বেশ ভালোই লাগলো। অনেক দিন বাদে রিক্সা দেখতে পেলাম, রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে চলতে লাগলাম হরিপুর ভবতারিণী মন্দিরের দিকে। দেখো বন্ধুরা, শান্তিপুর স্টেশন থেকে হরিপুরে যাওয়ার এই রাস্তাটা অপূর্ব সুন্দর। নিরিবিলি শান্ত পরিবেশ, গ্রাম্য পরিবেশের মাঝখান থেকে দুদিকে বিশাল বড় আমবাগান, শুধু আমবাগান আর আমবাগান, আর মাঝখান থেকে এই রাস্তা। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। তো বন্ধুরা, এই পথ চলতে চলতে তোমাদেরকে চলো বলে দিই তোমরা এই মন্দিরে এসে কিভাবে পৌঁছাবে। তোমরা যারা শিয়ালদহর দিক থেকে আসবে তারা শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসো শান্তিপুর। শান্তিপুর থেকে টোটো রিজার্ভ করে চলে আসো এই মন্দিরে। আর যারা হাওড়ার দিক থেকে আসবে তারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নামো গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া ঘাট পার হলেই শান্তিপুর। শান্তিপুর ফেরিঘাট থেকে টোটো ধরে এই মন্দিরে চলে আসতে পারবে। প্রায় 40 মিনিটের পথ অতিক্রম করে আমি চলে আসলাম শান্তিপুরের এই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে। যেহেতু পায়ে টানা রিক্সা, সেই কারণে একটু বেশি সময় লাগলো। তোমরা যদি টোটোয় আসো তাহলে আরও তাড়াতাড়ি আসতে পারবে। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই মন্দিরের প্রবেশদ্বারটাও খুব সুন্দর করে কারুকার্য করা, আর পুরো মন্দিরটা খুব সাজানো গোছানো। আর মন্দিরের মূল প্রবেশদ্বারের দুদিকে দেখো দুটো মূর্তি রয়েছে, একদিকে মা লক্ষ্মীর মূর্তি আর একদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। পুরো মন্দিরের দেয়ালগুলো, মন্দিরের ভেতরে মন্দিরের পাঁচিল সমস্তটা খুব সুন্দর ডিজাইন করা, টেরাকোটার মতন কাজ করা রয়েছে। আর বিভিন্ন দেবদেবতা মুনি ঋষিদের মূর্তি করে সাজানো রয়েছে। আর মন্দির প্রাঙ্গণটাও ভীষণ সুন্দর, খুব সুন্দর করে সাজানো। তো চলো বন্ধুরা, আমরা পুরো মন্দিরের ভেতরটা এবারে ঘুরে দেখে নিই। এই হচ্ছে মূল মন্দির, মা ভবতারিণীর মন্দির। মন্দিরটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। আর পুরো মন্দির চত্বরটা চাকচিক্যময়, কালারফুল, একদম খুব সুন্দর। আর মন্দিরের দেখো যে মূল প্রবেশদ্বারটা, প্রবেশদ্বারের ওপরে বিষ্ণুদেবের সেই বিশ্বরূপ দর্শন, সেই মূর্তিটা করা রয়েছে। আর দুদিকে রয়েছে গরুর দেবের মূর্তি। আর ঢুকতেই তো দেখলে তোমরা, একদিকে লক্ষ্মী, একদিকে গণেশের মূর্তি। আর মন্দিরের সামনেই দেখো খুব সুন্দর বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে। গাছগুলো খুব সুন্দর লাগছে। মানে সব মিলিয়ে মন্দির প্রাঙ্গণ, মন্দিরের পরিবেশ, মন্দিরের বিভিন্ন কারুকার্য অতীব সুন্দর। এই মন্দির প্রাঙ্গণে মা ভবতারিণী মন্দিরের পাশাপাশি রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির ও বাবা লোকনাথের মন্দির। তো চলো বন্ধুরা, এবারে পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখে নিই। মন্দিরে অনেক
দেবতার মূর্তি করা রয়েছে, অনেক কারুকার্য করা রয়েছে। তা চলো আমিও ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাতে থাকি। দেখো বন্ধুরা, এই মন্দিরের যে বাউন্ডারিটা, যে পাঁচিলটা দেওয়া রয়েছে, সেই পাঁচিলের গায়ে ভেতরের দিকে বিভিন্ন দেবদেবতা ও মুনি ঋষিদের মূর্তি করা রয়েছে। সেই মূর্তিগুলোই এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমেই রয়েছেন প্রভু নিত্যানন্দ, এরপর রয়েছেন শ্রীকৃষ্ণ, এরপর রয়েছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, এরপর রয়েছেন লক্ষ্মীনারায়ণ, এরপর রয়েছেন দেবী তুলসী, এরপর রয়েছেন মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণার পরে রয়েছে স্বামী স্বরূপানন্দ, এরপর রয়েছেন ভবা পাগলা, এরপর রয়েছেন মা গঙ্গা। মা গঙ্গার পর রয়েছেন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলভদ্র। এরপর রয়েছেন রাম সীতা, এরপর রয়েছেন দেবী শীতলা, এরপর রয়েছেন শঙ্করাচার্য, তারপর সিদ্ধিদাতা গণেশ, এরপর রয়েছেন মা লক্ষ্মী, এরপর রয়েছেন দুর্গতি নাশিনী মা দুর্গা, এরপর রয়েছেন বিদ্যার দেবী সরস্বতী, এরপর রয়েছেন দেব সেনাপতি কার্তিক, তারপর দেবাদিদেব মহাদেব, এরপর রয়েছেন দেবশিল্পী বিশ্বকর্মা, এরপর রয়েছেন ত্রিনাথ, এরপর রয়েছেন ষড়ভুজ, তারপর রয়েছেন বাল্মীকি মুনি। এরপর দেখো মাঝখানেও একটা ওয়াল করা রয়েছে, সেই ওয়ালের মধ্যেও এই মূর্তিগুলো রয়েছে। এখানে রয়েছে বাবা লোকনাথ, তারপর রয়েছে নটরাজ, তারপর রয়েছে মা শেরাওয়ালি, এরপর রয়েছেন মা কমলা, তারপর বজরংবলী। আর এই মূর্তিগুলির পাশ দিয়ে দেখো দেয়ালে এরকম ডিজাইন করা রয়েছে, যেগুলো টেরাকোটার কাজের মতন, মাটির যে পোড়ামাটির যে ডিজাইনগুলো হয় সেইগুলো। আর এই যে যতগুলো মূর্তি দেখলে, প্রত্যেকটা মূর্তির সামনে দেখো এরকম লাইট দেয়া আছে। এই লাইটগুলো কিন্তু সন্ধেবেলায় সব জ্বালানো হয়, তখন কিন্তু মন্দিরটা আরও অপূর্ব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমরা তো মন্দির প্রাঙ্গণে যে সমস্ত দেবদেবতা বা মুনি ঋষিদের মূর্তি ছিল সেগুলো দর্শন করলাম। এবারে চলো মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতাদের দর্শন করে নিই। প্রথমেই দেখো রয়েছে মূল মন্দিরের ডান দিকে বাবা লোকনাথের মন্দির। দেখো বন্ধুরা, মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন বাবা লোকনাথ। খুব সুন্দর লাগছে মূর্তিটা, একদম সাদা, আর মন্দিরের ভেতরটাও দেখো পুরো সাদা, দারুণ লাগছে। বাবা লোকনাথের মন্দিরের পরেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। মহাদেবের মন্দিরের সামনে দেখো একদিকে রয়েছে বিষ্ণুদেবের মূর্তি, আর একদিকে রয়েছে ব্রহ্মাদেবের মূর্তি, আর মাঝখানে দেবাদিদেব মহাদেবের গর্ভগৃহ। গর্ভগৃহে দেখো রয়েছে শিবলিঙ্গ পাথরের, আর পেছন দিকে দেখো রয়েছে একটা দেবাদিদেব মহাদেবের সুন্দর মূর্তি। এরপরেই দেখো মা ভবতারিণীর মূল মন্দির। গর্ভগৃহে ঢোকার আগেই দেখো সামনে এরকম সুন্দর একটা আলপনা দেওয়া রয়েছে, খুব সুন্দর আলপনাটা। তো চলো এবারে গর্ভগৃহে প্রবেশ করা যাক। গর্ভগৃহে দেখো মা ভবতারিণী বিরাজ করছেন। মা ভবতারিণীর এইখানে ফটোয় পুজো করা হয়, সারা বছর ফটোয় পুজো হয়। আর কালী পুজোর সময় এখানে মায়ের মৃন্ময়ী মূর্তি গড়ে মাকে পুজো করা হয়। আর পাশেই দেখো রয়েছে দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি। গর্ভগৃহের ভেতরেও দেখো খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, ঝাড়বাতি রয়েছে।
আর যে সামনের দালানটায় দেখো 3টে খিলান প্রবেশদ্বার রয়েছে। আর ওপর দিকেও দেখো বিভিন্ন সেই টেরাকোটার মতন ডিজাইন করা। এখন দেখো গর্ভগৃহে পুজো চলছে, পুরোহিত মশাই পুজো করছেন। মায়ের যে নিত্য পুজো সেটাই চলছে। আর এখানে মায়ের সঙ্গে দেবাদিদেব মহাদেব ও বাবা লোকনাথও পূজিত হন। বন্ধুরা, তোমরা যদি এই মন্দিরে পুজো দিতে চাও তাহলে তোমাদেরকে চলে আসতে হবে সকাল 10:30-এর মধ্যে, কারণ এখানকার পুরোহিত মশাই সকাল 10:30-এই পুজোয় বসেন। তবে এই মন্দিরের দর্শনের টাইম হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই মন্দির সকল দর্শনার্থীদের জন্য বিকেল 4টের থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তবে তোমরা যদি কেউ বাইরে থেকে বা দূর থেকে আসো এই মন্দির দর্শন করতে সকালের দিকে, তবে এই মন্দিরের ভেতরে মন্দির কর্তৃপক্ষের যে লোকেরা থাকেন তাদেরকে তোমরা ডেকে নেবে, তারা তোমাদেরকে মন্দির দর্শনের জন্য গেট খুলে দেবে। দেখো বন্ধুরা, মন্দিরের যে দেওয়ালে যে টেরাকোটার কাজগুলো সেগুলো একবার দেখো, অপূর্ব সুন্দর কাজ করা রয়েছে। এখানে দেখো রয়েছে দেবী দুর্গার মূর্তি, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। আর এছাড়াও এরকম ছোট ছোট সব মূর্তি দিয়ে ডিজাইন করা রয়েছে, ছোট ছোট ফুল রয়েছে। অপূর্ব সুন্দর সব মন্দিরের কাজগুলো। আর মন্দিরের পরিবেশটাও সেরকম শান্তশিষ্ট, নিরিবিলি, খুবই সুন্দর। এই মন্দিরটাতে কিন্তু এখনও সেরকম দর্শনার্থী বা লোকজনের ভিড় নেই, কারণ হচ্ছে মন্দিরটা একটু ভেতর দিকে যেহেতু, আর মন্দিরটা এখনও পর্যন্ত লোকচক্ষুর আড়ালে রয়েছে, মন্দিরটা এখনও সেরকমভাবে প্রচারিত হয়নি। আর পরিবহন ব্যবস্থাটাও সেরকম ভালো নয়। তবে আশা করি পরবর্তীকালে এই মন্দিরে আসার জন্য পরিবহন ব্যবস্থাও খুব ভালো হবে, আর অনেক দর্শনার্থীরাও আসবেন। কারণ হচ্ছে মন্দিরটা এতটাই সুন্দর, কেউ একবার এই মন্দিরটা দেখলে সে কিন্তু আবার আসার ইচ্ছা রাখবে। তাই বন্ধুরা, তোমাদেরকেও বলছি, এত সুন্দর এই মন্দিরটা তোমরাও একবার এসে দেখে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। এই মন্দির কর্তৃপক্ষের এক ব্যক্তিকে আমি পেয়েছি, চলো বন্ধুরা ওনার মুখ থেকে এই মন্দির সম্পর্কে কিছু কথা শুনে নিই। কেনারাম রাজবংশী। আচ্ছা, এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছে? মন্দির আগে 12-13 বছর হলো। আর ওই কালী পুজো হয়েছে, কালী ঠাকুর হয়ে মন্দির ছিল 200 বছর, 400 বছর। ও, এখানে এমনি মন্দির আগে আগাগোড়াই ছিল আর কি, হ্যাঁ। 400 বছর পুরনো। তারপরে নতুন করে সংস্কার করা হয়। 12-13 হবে, 12-13 বছর। আচ্ছা, আর এখানে বাৎসরিক পুজো বলতে এমনি কালী পুজো, কালী পুজো হয়? কালী পুজোর সময় হয়। আচ্ছা, কার্তিক মাসে। মানে তখন মূর্তি করে পুজো করা হয়, তাই তো? আর এছাড়া অন্য কোনো পুজো হয় না? আর এই যে লোকনাথ পুজো এমনি, আবার শিব পুজোর সময় শিবরাত্রি হয়। আচ্ছা, আর এখানে ধরুন ভক্তরা আসলে পুজো দিতে গেলে কি করতে হবে? কখন আসে? পুজো দিয়ে দিলে পুজো দিয়ে যাবে, 10টার সময় আসে। 10টার সময়? তখন মন্দির কোথায় থাকে? আচ্ছা, যে করায় বামুন আসবে। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা তো মন্দিরের ভেতরটা ঘুরে দেখলাম, আর মন্দিরের ভেতরেও খুব সুন্দর কারুকার্য আর বিভিন্ন দেবদেবতার মূর্তি, মনীষীদের মূর্তি দেখলাম। এবারে চলো মন্দিরের বাইরে যে পাঁচিলটা রয়েছে, এই পাঁচিলের গায়ে দিয়েও দেখো প্রচুর দেবদেবতা মনীষীদের মূর্তি করা রয়েছে। এই মূর্তিগুলো আমরা একটু ঘুরে দেখে নিই। এই হচ্ছে মন্দিরের মূল গেট। গেটটাও দেখো খুব সুন্দর ডিজাইন করা, তোমাদের তো দেখালামই আগে। তা এই মন্দিরের পাঁচিলের বাইরের দিকে সব দেবদেবতা আর মনীষীদের মূর্তি করা রয়েছে। তো চলো আমরা বাঁ দিক দিয়ে দেখা শুরু করি। প্রথমেই দেখো রয়েছে অর্জুনের রথের সারথি হচ্ছেন শ্রীকৃষ্ণ, সেই মূর্তি। তারপর রয়েছে লক্ষ্মীনারায়ণ, এরপর রয়েছে কন্যাকুমারী, তারপর রয়েছে মা সারদা দেবী, তার পাশে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এরপর রয়েছে নারায়ণ,
মানে মূল যে গেটটা, সেই মূল গেটের দু সাইডে দেখো নারায়ণের মূর্তি রয়েছে। এরপরে দেখো সমস্ত মুনি ঋষিদের মূর্তি আসছে। প্রথমেই রয়েছেন অদ্বৈত আচার্য, তারপরে রয়েছেন সাধক বামা খ্যাপা, এরপর রয়েছেন সাধক রামপ্রসাদ, তারপরে রয়েছে বুদ্ধদেব, এরপর রয়েছেন বিজয় কৃষ্ণ গোস্বামী, এরপর রয়েছেন তোতাপুরী, এরপর রয়েছেন নিগমানন্দ সরস্বতী, তারপর রয়েছেন তৈলঙ্গ স্বামী, এরপর রয়েছেন ওঙ্কারনাথ, এরপর রয়েছেন স্বামী বিবেকানন্দ, এরপর রয়েছেন আনন্দময়ীমা রাজা রামমোহন রায়, তারপর রয়েছেন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, পণ্ডিত রবিশঙ্কর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, যামিনী রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কাজী নজরুল ইসলাম, এরপর রয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপর রয়েছেন যতীন্দ্রনাথ সেন, তারপর রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।